টাঙ্গর হাওর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় প্রায় 126 বর্গ কিলোমিটার নিয়ে এই হাওর বিস্তৃত, যা গত কয়েক বছরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর তালিকায়। এখানে বড় একটা ভূমিকা রেখেছে এখানকার আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাউসবোটগুলো, যার কারণে এখানকার পর্যটক বেড়েছে আগের থেকে কয়েক গুণ। তো চলুন আর দেরি না করেই এখানকার সম্পর্কে জানি নি। রাত হলে নাচ গান, চায়ের আড্ডা, আর তাছাড়াও এখানে রয়েছে ভাসমান বাজার, ওয়াচ টাওয়ার, জাদুকাটা নদী, বারেক টিলা সহ বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান, যেগুলো দেখলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো দেরি না করেই এখনই ভিডিওটা শুরু করে দিই, আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এখানে যাওয়া আসা খরচ, খাওয়া দাওয়া, কত কী, ট্রলার ভাড়া সব আপনারা লাস্টে জানিয়ে যাবেন। আমাদের হাউস বোটটি মধ্যনগর ঘাটে থাকায় আমরা খুব সকাল সকাল মধ্যনগর ঘাটে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের বোট আলফি বিলাস। আর আমি যদিও বোর্ডের রিভিউ করতে চাই না, তারপরেও ভিতরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লবিতে দুটো বেড, একটা বেডে 5 থেকে 6 জন থাকতে পারবে। আর একটা রুম আপনাদেরকে দেখাই, না সবাই দেখায় বলে আমি দেখাচ্ছি। একটা রুমে সর্বোচ্চ গেলে 4 জন, আর গায়ে দিগুদি মানে আর কি জোর জুলুম করে হলে 5 জন থাকতে পারবে। আর প্রতিটা রুমে অ্যাটাচ বাথরুম আছে, হাই কমোড। এ পাশে আসছে গিয়ে বাথরুম। তাই রুমে লোক থাকার জন্য আমি বেশিক্ষণ দেখলাম না, পরে চলে আসলাম ছাদে পারে। আর সকাল 8:30টার সময় তখন নাস্তা খেয়ে বলে রেডি হচ্ছিলো। নাস্তায় আসছে ভুনা খিচুড়ি আর ডিম। আমরা এখন অবস্থান করতেছি সুনামগঞ্জের সেই মধ্যনগর ঘাটে, এই দেখেন। আর এখন সময় সকাল প্রায় 9টা বাজে। আর এই আছে আমাদের বোট। এখনই আমাদের বোট এখান থেকে ছেড়ে যাবে টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বোট রয়েছে। আর হাওড়ে আসলে আকাশের অবস্থা বেশিরভাগ সময় দেখি খারাপ। আমি আগে একবার এখানে আসছিলাম 2 বছর আগে, তখনও এরকম আকাশ গম্ভীর ছিল, আর চলতে চলতে কয়েকবার বৃষ্টি হয়েছিল। ঘড়িতে বাজে এখন সকাল 8:40। তারা ঠিক সময় মতো নেই মধ্যনগর ঘাটটাকে ট্রলার ছেড়ে দিল। আর আমরা দেখতে দেখতেই এই ঘাট ত্যাগ করে টাঙ্গর হাওরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রথমে একটা ব্রিজ পাড়ি হলাম, তারপরে আমরা চলতে চলতে এদিকের বাড়িগুলো আর মানুষের জীবনযাপন দেখতে থাকলাম। চারিদিকে পানি, তারা কতই না কষ্টে চলাচল করে। স্কুলে যাতায়াত, বাজারঘাট, হাসপাতাল সব দিক থেকে তারা সুবিধে বঞ্চিত এই পানির সময়ে। তারপরে একটা জিনিস আমার কাছে খুব অসাধারণ লাগলো, যে দেখেন কতগুলো বাঁশ কি এক পদ্ধতিতে নৌকায় করে নিয়ে যাচ্ছে। শুধুই ঘর, নেই কোনো উঠান, চলাচলের জন্য একটা নৌকাই আছে। প্রায় 2 ঘন্টা জার্নির পরে ওই দেখা যাচ্ছে সামনে সেই ওয়াচ টাওয়ার। আমরা আছি এখন ওয়াচ টাওয়ারে, আর এখানে আসছে সবাই গোসল করে, কিন্তু বর্তমানে ওয়াচ টাওয়ারে যাওয়া নিষেধ। এই জন্যই ওয়াচ টাওয়ার থেকে অনেক দূরে আমাদের বোটটা এখানে বন্ধ করতে দিয়েছে। আর সবাই এখন গোসল করতে নেমে গেছে পানিতে। চারিদিকে মনে করেন সব পানি। আর এদিকে সব আছে বোট, এসব বোটে লোকজন আসে, সব বোট বন্ধ, সবাই গোসল করতেছে, ঘুরে বেড়াচ্ছে। এই দেখেন, আর আমাদের বোটের লোক এই যে নামতেছে এখানে। আমরা এখন নৌকায় করে আগে যাচ্ছি সেই ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারের কাছাকাছি আমরা যাব, সেখানে ঘুরবো আর চেষ্টা করব ওয়াচ টাওয়ারে ওঠার জন্য। তবে অনেকেই বলে ওয়াচ টাওয়ারে ওঠার থেকে না ওঠাই ভালো, কারণ পানির জন্য সবসময় পিচ্ছিল হয়ে থাকে। পা সরে একবার যদি পড়ে যায় মাথা ফেটে যেতে পারে বা বিভিন্ন ক্ষতি হতে পারে। আপনারা এমন ওয়াচ টাওয়ারে গোসল করতে আসলে বা নৌকায় ঘুরতে গেলে অসংখ্য ভাসমান দোকান পাবেন, যারা নৌকায় করে গরম গরম চা, কফি, চিপস, চানাচুর সহ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে। আপনি এখান থেকে স্পিড বা ঠান্ডা পানিও নিতে পারবেন।
সবাইকে গোসল করতে দেখে আমি আর বসে থাকতে পারলাম না, আমিও নেমে গেলাম পানিতে। এত ঠান্ডা এই পানি, আপনার শরীর হিম করে দেবে ঠান্ডায়। আমরা এখন ভাসমান সেতু থেকে স্পিড নিচ্ছি ঠান্ডায়। এখানে আপনার সকল ধরনের কোল্ড ড্রিঙ্কস পাই যাবেন, তাও ঠান্ডা পড়ছে। না 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 ভাই, না 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 100 টাকা দিলে ওটা তো এই দেখো আমার দিতেছি মামা, আতর হইলেন না, দেও দেও দেও, এটা কত হলো ভাই? আমরা ভাসমান বাজার থেকে বড় আচার কিনে খাচ্ছি, যে ভাসমানদের নৌকায় করে আসে বিক্রি করছে এখান থেকে। মেঘালয়ের সেই পাহাড়গুলো দেখেন, জুম করে দেখাচ্ছি তো কিছুটা ফেটে যেতে পারে। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই টাকার ঘাট। এখন আমাদের নাওটা এখানে এক পাশে লাগাবে ঘাটের, তারপর আমরা এখান থেকে নামবো, ঘুরে ঘুরে দেখবো। আমাদের ট্রলার টাকাঘাট দাঁড়ানো মাত্রই আমরা দিরিনাকে চলে গেলাম নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখার জন্য। ড্রোন না থাকার কারণে আমরা একটা পাহাড়ের উপরে উঠলাম, কিন্তু রোদ এতই তেজ যে গা পা ঘামিয়ে পিছলে যাচ্ছিলো। সাথে থাকা লোক বলল চলো বিকেলে আসবানে, তাই আমরা আবার এখান থেকে নেমে গেলাম ভালো মতন ভিডিও না করেই। প্রায় 20 মিনিটের পথ হাঁটা করে আমরা চলে আসলাম লাকমাছড়া। আর এই জায়গাটার ভিউ এতটাই সুন্দর যে কষ্ট করে হাঁটলাম এটা এর কাছে কিছুই না। আপনারা জাস্ট ভিউটা দেখেন, একদম সিলেটের চাপলাঙের মতো কিছুটা। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত, দেখতে কিছুটা জাপলাঙের মতো সিলেটের। এখানকার নাম আছে লাকমাছড়া। আপনারা টাকারঘাট থেকে প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটলে এই জায়গাটা দেখা পাবেন। আমরা আসতে অনেক দেরি করে ফেলেছি, এই জন্যে ভিউটা সেভাবে নিতে পারলাম না। সূর্য অনেকটা তলায় গেছে, এই জন্য দেখতে অন্ধকার অন্ধকার লাগতেছে। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। নিচে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো, এগুলো হচ্ছে সব কয়লা। ইন্ডিয়া থেকে যখন পানি আসে তখন পানির সাথে এগুলো স্রোতের সাথে ভেসে আসে। আর এখানকার স্থানীয় মহিলারা বা স্থানীয়রা এগুলো উঠোই ঠেলা জালের মাধ্যমে সংগ্রহ করে এগুলো জড়ো করে বিক্রি করে জীবিকা চালায়। সন্ধ্যা হলেই হাওড়ে বসে যায় অন্যরকম এক বিনোদনের দুনিয়ায়। হাতে চায়ের কাপ, গান বাজনা, বিভিন্ন ধরনের আয়োজন, অনেকে তো ড্যান্স বা বই পড়াও করে। এইভাবেই কেটে যায় আমাদের চমৎকার একটা দিন, রাতটাও খুব সুন্দরভাবে কাটে। শুভ সকাল। আজ হাওড়ে বুকে আমাদের দ্বিতীয় দিন। আজ আরও বেশ কয়েকটি স্পট বাকি আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলেন শুরু করি। কোন বাবু ভাই সকালে নাস্তা তৈরি করতেছে। সকালে নাস্তা দিয়েছে বিস্কুট আর গরম গরম চা। হাওড়ে বেশি আমরা কিছু গ্রামীণ পরিবেশ দেখতে পাই, যে হাওড়ে মাঝখানে ছোট্ট একটা জায়গা, সেখানে অসংখ্য গরু ঘাস খাচ্ছে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই চলে আসলো আমাদের সকালের নাস্তা। আর নাস্তার সাথে আছে ভুনা খিচুড়ি, ডিম আর সালাদ সহ চাটনির ব্যবস্থা। হাওড়ের বুকেও এখন তৈরি হয়ে যাচ্ছে সেতু। দেখেন এখনও পুরো সম্পূর্ণ তৈরি হয় নাই, তবে এই পাশ থেকে ওই পাশে যাতায়াতে অনেক ব্যয়বহুল হয় মানুষের। ট্রলারে আমদানি পণ্য বা যাতায়াতের সমস্যা, এজন্য উন্নত করার জন্য এখন হাওড়েও তৈরি হচ্ছে সেতু। আজকের দিনের প্রথম স্পট হলো আমাদের বাড়ির টেলা, তাই আমাদের ট্রলার এসে পাশে দাঁড়াই গেল। আর আমরা এখন যাবো বাড়ির টেলার উপরে, ঘুরবো ফেরবো, দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান বাংলাদেশের সীমানা। এইখান থেকেই মূলত বাড়ির টেলার পথ শুরু, ঢালু পথ। আমরা ওটা শুরু করেছি এখান থেকে। আপনাদের যদি হাঁটতে সমস্যা হয় আপনারা এটা ধরতে পারেন, অথবা আপনারা সাথে একটু লাঠি নিয়ে আসতে পারেন এমনি ওঠার সময়। অবশেষে আমরা উঠে গেলাম বাড়ির টেলা পারে। মাটি থেকে প্রায়
110 ফুট মতন উঁচু হবে এই যে পাহাড়টার উঁচু। আমরা যে এখন বারেকটিলা ওয়াচ টাওয়ারের পরে এইখান থেকে আপনারা দেখেন নিচে সেই নাম করা জাদুঘর নদী, আর এর মাঝখানে সব আছে নৌকায় বালি উঠোনে আসছে নদী থেকে। দৃশ্যটা কতটা অপূর্ব দেখা যাচ্ছে উপর থেকে। আমরা কিছুক্ষণ আগে পিছনের ওয়াচ টাওয়ারে গেলাম, যেখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন। ওইখানে মানুষের জ্বালায় ছবি তোলা যাচ্ছে না, তাই আমরা আরেকটা ওয়াচ টাওয়ারে চলে আসলাম। আর এখন আমরা সেই ওয়াচ টাওয়ারে উঠতেছি। এখান থেকে আপনাদের জাদুঘর নদীর ভিউ দেখাবো। অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, বালি উঠাচ্ছে নৌকায়। জাস্ট একবার ভিউটা দেখেন, মনে হচ্ছে এখানে কি একটা হচ্ছে। আসলে সব হচ্ছে নৌকা, আর নদী থেকে নৌকাগুলো বালি উত্তোলন করা হচ্ছে। এই বালি নিয়ে যায় বড় বড় ট্রলারে লোড দেওয়া হবে, আর এগুলো চলে যাবে দেশের বিভিন্ন স্থানে। আর আগে আমরা ওই ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। নদীর ওপাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছেন বিজিবির বোট, বাংলাদেশ সীমানা শেষ। এখানে বাংলাদেশ সীমানা শেষ, কিন্তু আপনারা ভিতরে অল্প কিছুটা যেতে পারবেন। এই হচ্ছে সেই আমাদের দেশের শেষ সীমানা। এই দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ 1203, আর এই পাশে আছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া। আমি এখন আছি ইন্ডিয়ার সীমানার মধ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ভিতরে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে, ছবি উঠছে, এনজয় করতেছে। আমি আছি এখন ইন্ডিয়ার সীমানার মধ্যে। আর আমি আছি এক পাহাড়ে, ও পাশে দেখা যাচ্ছে আরও কিছু পাহাড়। আসলে কথাটা সত্যি, পাহাড় দেখতে দূর থেকেই সুন্দর, কাছে গেলে কিছুই না। দূর থেকে অনেক ভালো লাগছিল, এমনকি ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগতেছে, কিন্তু কাছে গেলে মনে হচ্ছে সব সমতল ভূমি। 2 গ্লাস দেন, 2 গ্লাস। এইখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল পেয়ে যাবেন। তবে একটা জিনিস শুনে আমি অবাক হলাম, প্রতি পিস ডাবের মূল্য 200 টাকা। দামাদামি করলে 10-20 টাকা কম হতে পারে। আজকে আমাদের বারেকটিলা দেখা শেষ। এবার আমাদের গন্তব্য হচ্ছে শিমুল বাগান। এটাই হলো মূলত সে জাদুকাটা নদী, নীল আর সচ্ছল পানি। এখানকার বারেকটিলা আর শিমুল বাগান ভ্রমণে পারে দুপুরে গোসল এখানেই হবে, জাদুকাটা নদীতে। দেখেন পানি কতই পরিষ্কার, মনে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। আমরা এখন আগে যাচ্ছি শিমুল বাগানের দিকে। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন শিমুল বাগান। এটাই হলো বাংলাদেশের সবথেকে বড় শিমুল বাগান। আর এখানকার গেট ফি নেবে জন প্রতি 50 টাকা করে। অবশ্যই আপনারা টিকিট কেটে নেবেন, তারপরে ভিতরে প্রবেশ করবেন। বন্ধুরা, এই হচ্ছে সেই শিমুল বাগান, টাঙ্গড় হাওড়ে সে শিমুল বাগানে ওখানে আমি দিয়েছি। এটা নাকি বাংলাদেশের সবথেকে বড় শিমুল বাগান। এখানকার আসল সৌন্দর্য ভিডিওতে বসন্তকালে যখন গাছগুলোর ফুল ফোটে, প্রত্যেকটা গাছের মাথা লাল হয়ে যায়। আমি এখন আছি শিমুল বাগানে, আর আমি একদম নদীর কিনারায় বসে রয়েছি। আমার সামনে জাদুকাটা নদী, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য মানুষ। এই যে শিমুল বাগানটা বাংলাদেশের সবথেকে বড় শিমুল বাগান একে বলা হয়। আর অনেক বড়, অসংখ্য গাছ এতে। মানে একবার শোনা গেছিলো যে এতে প্রায় 5000 মতন গাছ। আর আমার সামনের ভিউটা দেখেন, এইদিকে একটা আপনার সেতু তৈরি হচ্ছে নদী পারাপারে যানবাহনের জন্য। আর আমার সামনের ভিউটা একবার দেখেন কত সুন্দর। ওই পাশে আছে ইন্ডিয়া, এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, বড় বড় পাহাড় সব আছে ইন্ডিয়ার মধ্যে। আর এই আছে সেই জাদুকাটা নদী। নদীর পানি অনেক নীল, মানে একদম পানি দেখলে মনে হচ্ছে পুরো সেন্ট মার্টিন দ্বীপ চলে এসেছি। দেখেন, আর আজকের আবহাওয়াটা একদম পুরো পরিষ্কার, আকাশ নীল, কোনো বৃষ্টি নেই, কিন্তু প্রচণ্ড গরম। এই গরমের জন্য গাটা ঘামিয়ে একদম পুরো একাকিত্ব হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সেই জাদুকাটা নদী। আর আমরা এখন এখানে গোসল করব, এই পানিতে লাফালাফি করব, তারপরে এখান থেকে আজকে আমাদের ভিডিওটা শেষ করে দেবো, কারণ আমাদের গন্তব্য এখনই শেষ।